Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে মূল রয়েছে 2021 সালে WBCS। সেই পরীক্ষাকে যারা টার্গেট করছো, পাখির চোখ করছো, আশা করি প্রত্যেকেই পড়াশোনা স্টার্ট করেছো খুব সিরিয়াসলি। এটাই বলবো, রিভিশনসটা দেওয়াটা কিন্তু খুব মাস্ট। রিভিশনস দাও, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং দেখে নাও একবার যে কোন জায়গায় তোমার দুর্বলতা রয়েছে, কোন জায়গায় আরও বেশি তোমাকে জোর দিতে হবে, কোন জায়গাটা তোমার দেখা হয়নি। আর তার পাশাপাশি অবশ্যই যেটা আমি সবসময় বলে আসি এবং তোমরা জানি না সেটা গুরুত্ব দাও কি দাও না, হ্যাঁ অবশ্যই অনেকে হয়তো গুরুত্ব দাও। এটাই বলবো যে যারা এখনও এই কাজটা করে উঠোনি তারা এই কাজটা কিন্তু এই সময়কালের মধ্যে করে নাও, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সলভ। ঠিক আছে? তো প্রিলিমিনারি পরীক্ষার আগে WBCS এর বিগত বছরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো একবার দেখে নাও, সেই প্রশ্নগুলো একবার সলভ করো। হ্যাঁ, কেন সলভ করবে তার বিষয়টা এটা নয় যে কমন পাওয়ার জন্য, এটাই বোঝার জন্য যে প্রিলিমিনারি পরীক্ষার যে প্যাটার্ন, যে ধরন, সেটা কেমন পরিবর্তন হয়েছে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেটাকে বোঝার জন্য, যাতে এই সময়কালে তুমি সেই জায়গাটাকে যাতে গুরুত্ব সহকারে দেখে যেতে পারো। তার জন্যই বলবো যে যারা এখনও পর্যন্ত করে উঠতে পারোনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, তারা কিন্তু এই সময়কালের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে অন্ততপক্ষে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই পরীক্ষার যে ধারণাটা, সেই ধারণাটাকে অবশ্যই স্ট্রং করো। ওকে? আর অবশ্যই আনএকাডেমি থেকে যে ক্লাসগুলো তোমাদের নেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা করো। এর পাশাপাশি বলে রাখি, আনএকাডেমিতে প্রতি রোববার WBCS প্রিলিমসের ওপর মক টেস্ট হচ্ছে ঠিক 10টার সময়, ফ্রি মক টেস্ট। তো এই মক টেস্ট তোমরা এনরোল করো, এই মক টেস্ট দাও এবং এই মক টেস্ট দিয়ে তোমরা দেখে নাও যে তোমরা 2021 সালে WBCS এক্সামের জন্য তোমরা কতটা তৈরি, কোন জায়গায় তোমাকে গুরুত্ব দিতে হবে, কোন জায়গায় তোমার দুর্বলতা রয়েছে, কি ভুল তুমি করছো। তো সেই জায়গাগুলোকে কারেক্ট করার জন্য এই মক টেস্ট, যেটা প্রতি রোববার হচ্ছে 10টার সময়, তো সেই মক টেস্ট তোমরা দাও এবং সেই মক টেস্ট দিয়ে তোমরা তোমাদের WBCS যে প্রিপারেশনস, সেই প্রিপারেশনসটাকে একবার দেখে নাও যে তুমি কতটা এই এক্সামের জন্য এই মুহূর্তে তুমি তৈরি। ওকে? তো জয়েন আনএকাডেমি অ্যান্ড সাবস্ক্রাইব আনএকাডেমি। আনএকাডেমি জয়েন করার জন্য আনএকাডেমির অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে। তো আনএকাডেমি লার্নিং অ্যাপের যে লিঙ্ক, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেই আনএকাডেমির সাবস্ক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে তোমরা আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিয়ে আনএকাডেমির যে কোর্সগুলো, সেই কোর্সগুলোতে তোমরা জয়েন করে তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনসকে তোমরা কমপ্লিট করতে পারবে। প্রত্যেকটা এক্সামের ওপর আনএকাডেমিতে কোর্স রয়েছে, WBCS মিসলেনিয়াস, প্রত্যেকটা এক্সাম, যে এক্সামসগুলো WBPSC নিয়ে থাকে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে থাকে, সেই প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কোর্স রয়েছে। সেই কোর্সগুলোতে তোমরা এনরোল করে জয়েন করে তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাটাকে তোমরা কী করতে পারবে, কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? তো আনএকাডেমি জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে, আনএকাডেমি লার্নিং অ্যাপ। তো লার্নিং অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা ইজিলি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস। কিন্তু সাবস্ক্রাইব ক্লাসের জন্য তোমাদের সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। সাবস্ক্রিপশন প্ল্যানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা ইজিলি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে। ওকে? তো আমি আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব, সেটা যে আলোচনাটা আমি আগেই শুরু করেছি, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তো সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর আজকে পার্ট 3 আমি তোমাদের সাথে আলোচনা করব। এই পার্ট 3-তে আমি সিটিজেনশিপ অ্যাকুইজিশনে দুটো মেথড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটা মেথড হচ্ছে ন্যাচারালাইজেশন, আর একটা মেথড হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো
তো সিটিজেনশিপের ওপর ক্লাস অনেক দিন হলোই আমি শুরু করেছি, যেখানে আমি প্রথমে আলোচনা করেছিলাম সিটিজেনশিপের মিনিং, তারপর আলোচনা করেছি দুটো ক্লাসে সিটিজেনশিপ নিয়ে সংবিধানে যে নিয়মকানুনগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করেছি, এবং তারপরে আমি শুরু করেছি সিটিজেনশিপ অ্যাক্টের ওপর, যেখানে আমি সিটিজেনশিপ অ্যাক্টের যে নিয়মগুলো আমাদের সিটিজেনশিপ অ্যাকুইজিশনের সেগুলো আমি আলোচনা করছি। ইতিমধ্যেই আমি তিনটে ক্লাস নিয়ে নিচ্ছি দুটো ক্লাস নিয়ে নিচ্ছি সিটিজেনশিপের অ্যাক্টের ওপর। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম সিটিজেনশিপ অ্যাকুইজিশনের দুটো মেথড, বাই বার্থ অ্যান্ড ডিসেন্ট। সেকেন্ড ক্লাসে আমি আলোচনা করেছি সিটিজেনশিপ অ্যাকুইজিশনের থার্ড মেথড, রেজিস্ট্রেশন। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাক্টের অ্যাকুইজিশনের দুটো মেথড, একটা হচ্ছে ন্যাচারালাইজেশন আর ইনকর্পোরেশন অফ টেরিটরি। ওকে, তো আমি একটুখানি আলোচনা শুরু করার আগে একটুখানি বলি, এই যে সিটিজেনশিপ অ্যাক্ট, এটার বৈশিষ্ট্য কি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংবিধান কার্যকর হওয়ার পর, ঠিক আছে, আমাদের সংবিধান কার্যকর হওয়ার পর ভারতবর্ষের নাগরিকত্বের আইন কি হবে, ঠিক আছে। তো সেই বিষয়ে আইন করার যে ক্ষমতা, সেই ক্ষমতা পার্লামেন্ট থেকে ভারতের সংসদকে দেওয়া হয়েছে। আর্টিকেল 11 যেখানে বলা হয়েছে যে সিটিজেনশিপ নিয়ে যাবতীয় আইন কানুন কে করবে, পার্লামেন্ট। এবং পার্লামেন্ট কি আইন কানুন করতে পারবে, সিটিজেনশিপ অ্যাকুইজিশন, সিটিজেনশিপ টার্মিনেশন অ্যান্ড এনি ম্যাটার। তো সংবিধান থেকে যে ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা বলে পার্লামেন্ট কি করছে, 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট করছে, যে আইন বিভিন্ন সময় সংশোধিত হয়েছে, যার লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, তোমরা আশা করি প্রত্যেকেই জানো। তো এই আইনে আমরা কি জানতে পাচ্ছি, যে আমরা ভারতের নাগরিকত্ব কিভাবে অর্জন করতে পারবো, বা এই যে ভারতের নাগরিকত্ব সেটা আমাদের কিভাবে বাতিল হতে পারে, ঠিক আছে। তো আমি তোমাদের সাথে আলোচনা করছি এই মুহূর্তে সিটিজেনশিপ অ্যাকুইজিশন, যেখানে আমি তিনটে মেথড আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। আজকে আমি আর দুটো যে মেথড রয়েছে সিটিজেনশিপ অ্যাকুইজিশনে সেটা আলোচনা করব, কিন্তু তার আগে একটুখানি পুরনো যে পড়াটা একটুখানি আমি আলোচনা করে নিই। তো বাই বার্থ, যেখানে আমরা কি বলেছিলাম, যে ভারতে যে জন্মগ্রহণ করবে সে ভারতের নাগরিকত্ব পাবে, কিন্তু শর্ত এটাই যে সেই ব্যক্তির মা বাবা দুজনকেই ভারতীয় হতে হবে, অথবা মা বাবার মধ্যে কোনো একজন ভারতীয় হলেই হবে, কিন্তু যিনি ভারতীয় নন তিনি ইললিগাল মাইগ্রেন্ট হলে হবে না। তো এই হচ্ছে সিটিজেনশিপ অ্যাকুইজিশনের বাই বার্থ কন্ডিশনস। ডিসেন্ট কি বলেছিলাম, ডিসেন্ট বলেছিলাম যে ভারতের বাইরে যদি কোনো ব্যক্তির জন্ম হয় তো সেই ব্যক্তিও ভারতের নাগরিকত্ব পাবে, কিন্তু শর্ত এটাই সেই ব্যক্তির জন্মের সময় তার মা বাবার মধ্যে কোনো একজনকে ভারতীয় হতে হবে। তাহলে তার মা বাবার মধ্যে কেউ একজন যদি ভারতীয় হয়, তাহলে যে ব্যক্তির জন্ম ভারতের বাইরে হয়েছে সেই ব্যক্তিও ভারতের নাগরিকত্ব পাবে। আর এই মুহূর্তে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা হচ্ছে এটাই, যে ভারতের বাইরে যদি কোনো ব্যক্তির জন্ম হয়, তাহলে সেই ব্যক্তির মা বাবাকে 1 বছরের মধ্যে, তার জন্মের দিন থেকে 1 বছরের মধ্যে বিদেশে যে ভারতীয় দপ্তর আছে সেই দপ্তরে কি করতে হবে, তার বার্থ রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে কিন্তু সে ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। ওকে, আর লাস্ট ক্লাসে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেটা সিটিজেনশিপ অ্যাকুইজিশনের রেজিস্ট্রেশনস, ঠিক আছে। ভারত সরকারের কাছে কিছু ব্যক্তি, ঠিক আছে, ভারত সরকারের কাছে এমন কিছু ব্যক্তি যারা কি করতে পারে, সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য, ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসাবে রেজিস্টার্ড হওয়ার জন্য আবেদন করতে পারে। তো কোন ধরনের মানুষজন আবেদন করতে পারে, সেখানে বলা হলো কি, যে ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, যারা ভারতবর্ষে 7 বছর ধরে থাকছে এরকম ব্যক্তি ভারত সরকারের কাছে আবেদন করতে পারে ভারতের নাগরিকত্বের জন্য। কোনো বিদেশি যদি কোনো ভারতীয়কে বিয়ে করে এবং সেই বিদেশি যদি ভারতবর্ষে 7 বছর থাকে, তাহলে সেই ব্যক্তিও কি করতে পারবে, ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করতে পারবে, ঠিক আছে। কোনো ব্যক্তির মা বাবা, ঠিক আছে, কোনো ব্যক্তির যে দেখা যাচ্ছে 18 বছর সম্পূর্ণ হয়ে গেছে, তার মা বাবা যদি ভারতের নাগরিক হিসাবে যদি রেজিস্টার্ড হয়, তাহলে সেই ব্যক্তিও কি করতে পারবে, ভারত সরকারের কাছে সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। এবং আমরা কি পড়েছিলাম, যে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ওসিআই হিসাবে রেজিস্টার্ড এবং যাদের ওসিআই রেজিস্ট্রেশন কি হয়ে গেছে, 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তো তারাও ভারত সরকারের কাছে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে, কিন্তু হ্যাঁ, আবেদন করার পূর্বে সেই ব্যক্তিকে ভারতবর্ষে 1 বছর বসবাস করতে হবে। তাহলে এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন মেথডে আমরা কি দেখলাম, যে একজন ভারতীয় বংশোদ্ভূত কিভাবে
ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। তো সেই বিষয়ে আমরা দেখলাম যেখানে বলা হয়েছে কি রেজিস্ট্রেশনসে। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ অ্যাকুইজিশনের লাস্ট যে দুটো মেথড, সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন এবং ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব ন্যাচারালাইজেশনস। তো বলে রাখি, ন্যাচারালাইজেশনস ওয়েতে সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারবে একজন বিদেশি। ঠিক আছে, কি বললাম? একজন বিদেশি, একজন বিদেশি মানে যে কোনোভাবেই জন্মসূত্রে ভারতীয় নয়, যে বিদেশি, একজন বিদেশি। ঠিক আছে, মানে কোনোভাবেই সে ভারতের সাথে জন্মসূত্রে সে কি বলো ভারতের সাথে কানেক্টেড নয়, সে তার ফ্যামিলি কেউ নয়। ওকে, ফরেনার। ওকে, তো বলছে একজন ফরেনার। ঠিক আছে, একজন ফরেনার কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে, তো সেই বিষয়ে ন্যাচারালাইজেশনে বিভিন্ন ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেগুলো আমরা স্টাডি করব। তো দেখো বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট মে অন অ্যাপ্লিকেশনস গ্র্যান্ট আ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন টু এনি পারসনস ইফ হি পজেস দ্য ফলোয়িং কোয়ালিফিকেশনস। তাহলে একজন ফরেনার এই যে কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশনসগুলো এখানে বলা হচ্ছে, এই কোয়ালিফিকেশনসগুলো যদি ফুলফিল করে, তাহলে ভারত সরকার সেই বিদেশিকে কি করবে, ভারতের নাগরিকত্বের কি করবে, সার্টিফিকেট দিবে। কিন্তু অবশ্যই সেই ফরেনার ইললিগাল মাইগ্রেন্ট হলে হবে না। ঠিক আছে, তো কি কোয়ালিফিকেশনস বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ, যে কোয়ালিফিকেশনস ফুলফিল করে একজন ফরেনার ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। তো দেখো, প্রথম যে কন্ডিশন সেটা বলা হচ্ছে that he is not a subject or citizen of any country where citizens of India are prevented from being for becoming subject or citizen of that country by naturalization। মানে দেখা যাচ্ছে যে এরকম যদি আমি বলি, যে দেখা যাচ্ছে যদি আজকে আমেরিকা এরকম যদি কোনো আইন করে যে আমেরিকার সরকার কোনো ভারতীয়কে কি করবে না, নাগরিকত্ব দেবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই আমেরিকা থেকে যদি কেউ ভারতের নাগরিকত্বের আবেদন করে, তাহলে সেও কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না। তাহলে ভারতবর্ষকে যদি কোনো দেশ যদি ব্লক করে, ভারতবর্ষের নাগরিকদের যদি কোনো দেশ ব্লক করে যে ভারতবর্ষের নাগরিক সেই দেশের নাগরিকত্ব পাবে না, তাহলে ভারতবর্ষও কিন্তু সেই দেশকে কি করবে, ব্লক করবে, যে সেই দেশেরও কোনো নাগরিককে ভারতবর্ষ কি করবে না, নাগরিকত্ব দেবে না। তাহলে দেখা যাচ্ছে যে ফরেনার ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করেছে, সে যে দেশের নাগরিক সেই দেশও কি বলো ভারতীয়দের নাগরিকত্ব দিয়ে থাকে। এরকম নয় যে সেই দেশে ভারতীয়রা কি পায় না বলো, নাগরিকত্ব পায় না। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে সেই দেশ কি করে বলো, ভারতীয়দের নাগরিকত্ব দেয় না, এরকম আইন আছে যে সেই দেশ ভারতীয়দের নাগরিকত্ব দেবে না, তাহলে অবশ্যই সেই দেশের কোনো নাগরিক যদি ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করে, তো ভারতও কি সেই ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব দেবে না। ওকে, সেকেন্ড কি বলছে, দ্যাট ইফ হি ইজ আ সিটিজেন অফ এনি কান্ট্রি হি আন্ডারটেক্স টু রিনাউন্স দ্য citizenship of that country in the event of his application for Indian citizenship being accepted। ঠিক আছে, তো যেই ব্যক্তি যে ফরেনার ভারত সরকারের কাছে ভারতের নাগরিকত্বের আবেদন করেছে, তো তাকে এটা তাকে এটা বলতে পারো যে আন্ডারটেক, মানে তাকে এটা শংসাপত্র দিতে হবে যে ভারত সরকার যদি তাকে নাগরিকত্ব দেয়, তার নাগরিকত্বের আবেদন যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে সে তার দেশের নাগরিকত্ব কি বলো ছেড়ে দিবে। কারণ আমরা প্রত্যেকে জানি যে আমাদের সংবিধান বা আমাদের দেশের আইন ডাবল সিটিজেনশিপ কি করে না, অ্যালাউ করে না, যে আমরা একই সাথে দুটো দেশের নাগরিকত্ব রাখতে পারি। ভারতের নাগরিকত্বের পাশাপাশি আমরা অপর কোনো দেশের নাগরিকত্ব রাখতে পারি, এই অধিকার আমার দেশের সংবিধান, আমার দেশের আইন দেয় না। তাহলে বলছে এরকম বিদেশি যে ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করেছে, তাহলে তার নাগরিকত্বের আবেদন যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাকে তার যে দেশের নাগরিকত্ব, সে যে দেশের নাগরিক সেই দেশের নাগরিকত্ব তাকে ছাড়তে হবে, সে ছাড়বে, এই আন্ডারটেক এই সার্টিফিকেশনস তাকে দিতে হবে। ওকে, থার্ড কি বলছে, থার্ড বলছে দ্যাট হি হ্যাজ আইদার রিসাইড ইন ইন্ডিয়া, ভারতে সে বসবাস করছে, অর বিন ইন দ্য সার্ভিস অফ আ
গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অথবা ভারতের কোনো সরকারের অধীনে কাজ করছে। দেখো বলছে বিন ইন দ্য সার্ভিস অফ আ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অফ আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেটা স্টেট গভর্নমেন্টও হতে পারে, ইউনিয়ন গভর্নমেন্টও হতে পারে। তাহলে সেই ব্যক্তি ভারতে বসবাস করছে অথবা ভারতের কোনো সরকারের অধীনে সে কি বলো কর্মরত। আর কি বলছে, পার্টলি দ্য ওয়ান অর পার্টলি দ্য আদার। ঠিক আছে, থ্রুআউট দ্য পিরিয়ড অফ 12 মান্থ ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। মানে সেই ব্যক্তি, সেই ফরেনার যখন ভারত সরকারের কাছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছে, সেই আবেদন করার পূর্বে সেই ব্যক্তি হতে পারে যে 1 বছর ধরে ভারতে বসবাস করছে, অথবা 1 বছর ধরে ভারতের কোনো সরকারের অধীনে কর্মরত, অথবা কি বলছে পার্টলি ওয়ান পার্টলি আদার। মানে এরকম হতে পারে যে 6 মাস ভারতবর্ষে থেকে যে তারপর 6 মাস দেখা যাচ্ছে ভারত সরকারের অধীনে কি বলো ভারতের কোনো সরকারের অধীনে কর্মরত। তাহলে কি বলছে যে যে ফরেনার ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করেছে, সেই ব্যক্তি নাগরিকত্বের আবেদনের পূর্বে 1 বছর ধরে ভারতে বসবাস করছে, অথবা ভারতের কোনো সরকারের অধীনে সে কি কর্মরত। ওকে, আর কি বলছে, দ্যাট ডিউরিং দ্য 14 ইয়ার্স, 14 বছর, ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য সেট পিরিয়ড অফ 12 মান্থ। ঠিক আছে, তার মানে কি এই যে বলছে যে নাগরিকত্বের আবেদনের পূর্বে তাকে ভারতবর্ষে 1 বছর থাকতে হবে, অথবা 1 বছর ভারতের কোনো সরকারের অধীনে তাকে কর্মরত থাকতে হবে। আর বলছে এই 12 বছরের আগে 14 বছর, দ্যাট ডিউরিং দ্য 14 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য সেট পিরিয়ড অফ 12 মান্থ। তার মানে কি এই যে 14 বছর, সেখানে কি বলছে, হি হ্যাজ আইদার রিসাইডেড ইন ইন্ডিয়া, এই 14 বছর সে ভারতবর্ষে বসবাস করেছে, অথবা অর বিন ইন দ্য সার্ভিস অফ আ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অথবা এই 14 বছর সে ভারতের কোনো সরকারের অধীনে কি ছিল কর্মরত ছিল। আর এখানে দেখো বলছে পার্টলি দ্য ওয়ান পার্টলি দ্য আদার। ঠিক আছে, তাহলে কি বলছে, এই যে বলছে যে ওই যে ফরেনার যে ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করেছে, নাগরিকত্বের আবেদন করার পূর্বে তাকে ভারতবর্ষে 1 বছর বসবাস করতে হবে, অথবা 1 বছর ভারতের কোনো সরকারের অধীনে সে কর্মরত। আর কি বলছে, এই 1 বছরের আগে 14 বছর, 14 বছর সে ভারতে বসবাস করছে, অথবা সে ভারতের কোনো সরকারের অধীনে সে কি ছিল কর্মরত। আর কি বলছে, পার্টলি ওয়ান অ্যান্ড পার্টলি আদার। ঠিক আছে, তাহলে সোজা কথায় যে 14 বছর আর এদিকে হচ্ছে +12, কারণ দেখো এখানে কি বলছে, দ্যাট ডিউরিং দ্য 14 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য সেট পিরিয়ড অফ 12 মান্থ। তার মানে কি এই 12 মাসের আগে 14 বছর, তার মানে কি 12 মাস মানে 1 বছর, তাহলে এই 1 বছর আগে 14 বছর সে ভারতে বসবাস করেছে, অথবা ভারতের কোনো সরকারের অধীনে সে কর্মরত। ঠিক আছে, আর কি বলছে, ফর পিরিয়ডস অ্যামাউন্টিং ইন দ্য এগ্রিগেট টু নট লেস দ্যান 11 ইয়ার্স। তাহলে এই যে এগ্রিগেট যদি আমরা করি তাহলে টোটাল দেখো কত হচ্ছে বলো, 15 বছর। আর এখানে বলছে যে এই যে এগ্রিগেট যে টাইমটা, এই টাইমটা নট লেস দ্যান 11 ইয়ার্স। এই এগ্রিগেটটা যদি আমরা করি 12 + 12 ইয়ার্স, 12 মান্থ অ্যান্ড 14 ইয়ার্স, তাহলে কত হচ্ছে, 15 বছর হচ্ছে। তাহলে বলছে এই এগ্রিগেট যে পিরিয়ডটা, এটা কি বলছে, নট লেস দ্যান 11 ইয়ার্স। তাহলে এটা বলতেই পারি আমরা যে এরকম হতেই পারে যে দেখা যাচ্ছে সে 10 বছর ভারতবর্ষে বসবাস করেছে, ওকে, আর যখন আবেদন করছে তার আগে 1 বছর ভারতবর্ষে বসবাস করেছে, তার মানে কি 11 বছর হয়ে গেলে সে দেখা যাচ্ছে ভারত সরকারের কাছে কি করতে পারে বলো, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতেই পারে। ওকে, আর অবশ্যই সেই ফরেনারকে কি হতে হবে, গুড ক্যারেক্টার। কি বলছে, গুড ক্যারেক্টার। ওকে, আচ্ছা, আর কি বলছে, বলছে দ্যাট হি হ্যাজ অ্যাডিকুয়েট নলেজ অফ ল্যাঙ্গুয়েজ স্পেসিফাইড ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন। আমাদের 8th শিডিউলে যে 22টা ভাষার উল্লেখ রয়েছে, সেই 22টা ভাষার মধ্যে কোনো একটা ভাষায় তার কি হতে হবে, অ্যাডিকুয়েট নলেজ। আর কি বলছে, অ্যান্ড এবং তাকে এই শংসাপত্র দিতে হবে
দেখো কি বলছে, দ্যাট ইন দ্য ইভেন্ট অফ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন বিং গ্র্যান্টেড টু হিম he intend to reside in India or enter into or continue in service under a government in India। ঠিক আছে, এবং তাকে কি করতে হবে, এই শংসাপত্র দিতে হবে যে তাকে এই যে ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ভারতের নাগরিকত্বের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তো তার যে ইচ্ছা সেই ইচ্ছাটা কি ভারতবর্ষে থাকার এবং ভারতের সরকারের অধীনে, ভারতের কোনো সরকারের অধীনে কি বলো কাজ করার, তাহলে তাকে তার এই ইচ্ছা কি করতে হবে, ব্যক্ত করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কন্ডিশনস, এই হচ্ছে কোয়ালিফিকেশন। তো এই কোয়ালিফিকেশনসগুলো যদি কোনো ফরেনার যদি ফুলফিল করে, তাহলে সেই ফরেনারকে ভারত সরকার কি করবে, ন্যাচারালাইজড সিটিজেন হিসেবে তাকে সার্টিফাই করবে, তাকে নাগরিকত্ব দেবে। কিন্তু দেখো এখানে বলছে যে এই যে কোয়ালিফিকেশনসগুলো একজন ফরেনারকে কি করতে হবে, ফুলফিল করতে হবে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে দেখো বলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কোয়ালিফিকেশনসগুলোর সব অথবা কোনো একটা, waive all or any of the above condition for naturalizations in the case of a person who has rendered distinguished service to the science, philosophy, art, literature, world peace or human progress। তাহলে বলছে যে ভারত সরকার এই যে কোয়ালিফিকেশনসগুলো সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ বলা হয়েছে যে এই কোয়ালিফিকেশনসগুলো না থাকলে একজন বিদেশিকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে না। তো বলছে যে ভারত সরকার এই কোয়ালিফিকেশনসগুলোর সব কোয়ালিফিকেশনস অথবা কোনো একটা কোয়ালিফিকেশনস, কোনো একটা কন্ডিশনস কি করতে পারে, ছাড় দিতে পারে, মানে সব কন্ডিশনেরই ছাড় দিতে পারে অথবা কোনো একটা কন্ডিশনের ছাড় দিতে পারে, যদি সেই ব্যক্তি দেখা যাচ্ছে ডিস্টিংগুইশড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, ফিলোসফি, আর্ট, লিটারেচার, ওয়ার্ল্ড পিস অর হিউম্যান প্রোগ্রেস। তাহলে এই বিষয়ে বিচক্ষণ কোনো ব্যক্তি যদি ভারতের সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করে, তাহলে সেই ব্যক্তির জন্য ভারত সরকার কি করতে পারে, এই কন্ডিশনসগুলো সব অথবা কোনো একটা কন্ডিশনের কি করতে পারে, ছাড় দিতে পারে। ঠিক আছে, তাহলে ন্যাচারালাইজেশনস যার মাধ্যমে একজন বিদেশি ভারতের নাগরিকত্ব কি করতে পারে, অর্জন করতে পারে। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যাকুইজিশনের যেটা লাস্ট মেথড সেটা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। তো ইনকর্পোরেশন অফ টেরিটরি এটা কি, সোজা কথায় যদি বলি যে একটা, ধরো আমার ম্যাপিং খুব ভালো নয় কিন্তু তাও চেষ্টা করছি এটা বোঝানোর জন্য। ওকে, তো ধরো এই যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডটা ভারতের বাইরে। ঠিক আছে, এই ভূখণ্ডটা ভারতের বাইরে। ওকে, তো যদি কখনো ভারত এই ভূখণ্ডটা যদি অ্যাকোয়ার করে এবং এটাকে অ্যাকোয়ার করে যদি ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা দেয়, তাহলে এই ভূখণ্ডটা কি হয়ে গেল, ভারতের অংশ। তাহলে ভাবো যতক্ষণ না এই ভূখণ্ডটা ভারতের অংশ হচ্ছে, তাহলে এই ভূখণ্ডের যারা রেসিডেন্ট, এই ভূখণ্ডের যারা রেসিডেন্ট তারা প্রত্যেকেই হচ্ছে কি এই ভূখণ্ডের নাগরিক, এই ভূখণ্ডের নাগরিক। কিন্তু যদি ভারত এই ভূখণ্ডটা যদি অ্যাকোয়ার করে এবং অ্যাকোয়ার করে যদি এটাকে ভারতের একটা অঙ্গরাজ্যের মর্যাদা দেয়, তাহলে তো এই ভূখণ্ডটা কি হয়ে গেল, ভারতের অংশ। তাহলে এই ভূখণ্ডের যারা অধিবাসী তাদের প্রত্যেকেরই যে পরিচয়, সেই পরিচয়টা কি হয়ে যাবে, তারা ভারতের নাগরিক। তাহলে ভারত যদি কোনো বিদেশি রাষ্ট্রের ভূখণ্ড যদি অ্যাকোয়ার করে, তাহলে সেই ভূখণ্ডের যারা অধিবাসী, সেই ভূখণ্ডে যারা বসবাস করছে তারা প্রত্যেকেই কি হয়ে যাবে, ভারতের নাগরিক হয়ে যাবে। তো এটাই দেখো বলছে ইফ এনি ফরেন টেরিটরি বিকামস আ পার্ট অফ ইন্ডিয়া, যদি কোনো ফরেন টেরিটরি ভারতের যদি অংশ হয়, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া specifies the person who among the people of the territory shall be the citizen of India. Such person become the citizen of India from the notified date. ঠিক আছে, তাহলে ভারত যদি কোনো বিদেশি রাষ্ট্রের ভূখণ্ড যদি অ্যাকোয়ার করে, ভারত যদি কোনো বিদেশি ভূখণ্ড যদি অ্যাকোয়ার করে, তাহলে সেই ভূখণ্ডের যারা অধিবাসী, সেই ভূখণ্ডে যারা বসবাস করছে তারা প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব অর্জন করবে। তো দ্যাট ইজ দ্য ইনকর্পোরেশন অফ টেরিটরি, দ্যাট ইজ দ্য ইনকর্পোরেশন অফ টেরিটরি।
ঠিক আছে? তাহলে সোজা কথাই আমি আরেকবার তোমাদের সাথে আলোচনা করিনি, সিটিজেনশিপ অ্যাকুইজিশনের কী রয়েছে, 5টা মেথড রয়েছে। 5টা মেথড রয়েছে। বাই বার্থ মানে কি, ভারতে যে জন্মগ্রহণ করবে সে ভারতের নাগরিকত্ব পাবে। কন্ডিশনস কি, তার মা বাবা দুজনকেই ভারতীয় হতে হবে, অথবা মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় হলেই হবে, কিন্তু যিনি ভারতীয় নন তিনি ইলিগাল মাইগ্রেন্ট হবে না। তারপর আমরা কি দেখলাম, ডিসেন্ট। ডিসেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ভারতের বাইরে যদি কোনো ব্যক্তির জন্ম হয় তাহলে সেও ভারতের নাগরিকত্ব পাবে, কিন্তু হ্যাঁ, তার জন্মের সময় তার মা বাবার মধ্যে কোনো একজনকে ভারতীয় হতে হবে। তারপর আমরা কি দেখলাম, তারপর আমরা দেখলাম রেজিস্ট্রেশনস, যেখানে কি বলা হচ্ছে যে একজন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, সেও ভারত সরকারের কাছে আবেদন করে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। আজকে আমরা আলোচনা করলাম ন্যাচারালাইজেশনস, যেখানে আমরা দেখলাম কি একজন ফরেনার, একজন বিদেশি, সে কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে, তার কি যোগ্যতা থাকতে হবে, তার কি কোয়ালিফিকেশনস থাকতে হবে, কি কন্ডিশনস তাকে ফুলফিল করতে হবে। তো সেখানে আমরা কি দেখলাম, যে একজন বিদেশি যদি ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করে, আবেদন করার পূর্বে তাকে ভারতবর্ষে 1 বছর থাকতে হবে, অথবা 1 বছর ভারতের কোনো সরকারের অধীনে তাকে কর্মরত থাকতে হবে। আর এই 1 বছর আগে সে 14 বছর ভারতে বসবাস করেছে, অথবা 14 বছর ধরে সে ভারতের কোনো সরকারের অধীনে কর্মরত। এবং আমরা এটাও দেখলাম যে এই যে কন্ডিশনসগুলো বলা হয়েছে, সেই কন্ডিশনসগুলো সব অথবা কোনো কন্ডিশনস কি করতে পারে, ভারত সরকার ছাড় দিতে পারে, যদি দেখা যায় যে যে ব্যক্তি ভারত সরকারের কাছে আবেদন করেছে সেই ব্যক্তি বিচক্ষণ। কোন বিষয়ে দেখলাম আমরা, সায়েন্স, ফিলোসফি, আর্ট, লিটারেচার, ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান প্রোগ্রেস, এই বিষয়ে বিচক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে ভারত সরকার এই কন্ডিশনসগুলো সব অথবা কোনো একটা কন্ডিশনের কি করতে পারে, ছাড় দিতে পারে। আর ফিফথ যেটা মেথড আমরা আলোচনা করলাম, যেটা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি, যেখানে আমরা দেখলাম যে ভারত যদি কোনো বিদেশি রাষ্ট্রের ভূখণ্ড দখল করে, অধিকার করে, তাহলে সেই ভূখণ্ডের যারা অধিবাসী তারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে। তো আমি তোমাদের সাথে আলোচনা সম্পূর্ণ করলাম সিটিজেনশিপ অ্যাকুইজিশনের মেথডগুলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ টার্মিনেশনের যে 3টে মেথড, সেই 3টে মেথড, রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডেপ্রিভেশনস। আশা করি এই আলোচনা তোমাদের কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনসকে কমপ্লিট করবে। কারণ তোমাদের সাথে আমি এই যে আলোচনা করছি, যে তথ্যগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, সেই তথ্যগুলো আমি আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বই থেকে, যে বইটা তোমরা প্রত্যেকেই চেষ্টা করো ফলো করার, তোমাদের প্রত্যেকের কাছেই আছে। কিন্তু অবশ্যই এই চেষ্টার ক্ষেত্রে একটুখানি হলেও আমরা কি হয়ে যাই, আমরা পাজলড হয়ে যাই, কনফিউজড হয়ে যাই, কারণ এত বড় একটা বই, এত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তার মধ্যে কোন চ্যাপ্টারগুলো আমার ডাব্লিউবিপিএসসির জন্য প্রয়োজন, এবং যে চ্যাপ্টারগুলো আমি পড়বো সেই চ্যাপ্টারগুলোর কোন জায়গাটা আমাকে পড়তে হবে, তো সেই সমস্যা সমাধান উপায় হিসাবেই এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে এই বইয়ের তথ্য আলোচনা করছি। ওকে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সিটিজেনশিপ টার্মিনেশনের যে 3টে মেথড, সেই 3টে মেথড নিয়ে। তো যারা আজকে প্রথম ক্লাস করছো, এটাই বলবো যে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে, সেখান থেকে পুরনো ভিডিওগুলো দেখে নিও প্রত্যেকটা ক্লাসে। আর তার পাশাপাশি আবারও আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি জয়েন করো। আনএকাডেমি জয়েন করার মাধ্যমে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনসকে তোমরা কমপ্লিট করো, যেখানে তোমরা তোমাদের রুটিন ঠিক করে তোমরা তোমাদের পড়াশোনা স্টার্ট করতে পারবে, যেখানে তোমরা ম্যাক্সিমাম টাইম তোমরা তোমাদের পড়াশোনাতে দিতে পারবে, যেখানে এই বিষয়টা থাকবে না যে তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তোমাকে ট্রাভেল করতে হবে। তুমি ঘরে বসে একদম অফলাইন টেস্টে তুমি তোমার প্রিপারেশনসকে কমপ্লিট করতে পারবে, এবং যেখানে তুমি তোমার পছন্দের কোর্স ঠিক করতে পারবে, তুমি তোমার পছন্দের ব্যাচ ঠিক করতে পারবে, তুমি তোমার পছন্দের এডুকেটরকে ঠিক করতে পারবে। কোনো রুটিন, কোনো ব্যাচ, কোনো কোর্স তোমার ওপর চাপিয়ে দেওয়া নয়, যেখানে তুমি ঠিক করবে তোমার সব কিছু। এবং এর পাশাপাশি কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেশনস, যার মাধ্যমে তুমি নিজেই নিজেকে জাজ করতে পারবে যে তোমার প্রিপারেশনস কেমন হচ্ছে, তুমি কতটা প্রিপেয়ার্ড হয়েছো, তোমার কোথায় তোমাকে যোগ দিতে হবে। এছাড়াও যে কোনো
সাবজেক্টের ওপর যদি কোনো ডাউট হয়, সেই ডাউট তুমি এডুকেটরের সাথে লাইভ ক্লাসে কী করতে পারবে, ডিসকাস করতে পারবে। ওকে, এবং প্রত্যেকটা কোর্সের ওপর কী রয়েছে, স্ট্রাকচার্ড কোর্স। মানে এরকম নয় যে একটা কোর্সে তুমি এনরোল করেছো, একটা ব্যাচে তুমি এনরোল করেছো, একটা টার্গেট নিয়ে তুমি এখানে অ্যাডমিশনস নিয়েছো, সেটাকে তোমার ইনকমপ্লিট যদি বলো সেটা নয়, কমপ্লিট। যেখানে যদি আমরা বলি WBCS এর যে 3টে লেভেল, যে প্রিলিমস, মেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, সেই 3টে লেভেলেই আমরা তোমাদের কী করব, অ্যাসিস্ট করব। এবং মেন্সের ক্ষেত্রে কম্পালসারি এবং অপশনালেরও তোমাকে এখানে কী করা হবে, অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। এবং যে অপশনাল সাবজেক্টগুলো তোমরা চুজ করে থাকো, যার মধ্যে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অপশনালের এখানে টপ এডুকেটার্সরা রয়েছেন, যারা এই অপশনাল ক্লাস তোমাদের নিয়ে থাকেন। এবং যেটা বলছিলাম যে শুধুমাত্র এক্সাম পাস করা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ ক্ষেত্রেও আমরা তোমাকে কী করবো, গাইড করব। যার জন্য কী রয়েছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ, যেখানে তোমাকে তৈরি করা হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, এবং প্রত্যেকটা এক্সাম, WBCS, WB টেট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SI এবং WBB, প্রত্যেকটা এক্সাম, এখানে যে এক্সামসগুলো দেখতে পাচ্ছ তার বাইরেও যে এক্সামসগুলো কন্ডাক্ট হয়ে থাকে, সেই এক্সামের উপরও তোমাকে এখানে কী করা হবে, গাইড করা হবে। আর সাবস্ক্রিপশন প্ল্যান যদি বলি, 1 month, 3 month, 6 month, 1 year and 2 year, but we recommend either you take 1 year or 2 year subscriptions, because কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে একটা মিনিমাম টাইম তোমাকে দিতেই হবে। তো আইদার ইউ টেক 1 year or 2 year subscriptions। 1 year সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ভ্যালুটা দেখতেই পাচ্ছ 10,450, এবং 2 years ক্ষেত্রে 15,200, বাট ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্টের জন্য তোমাকে এই রেফারেল কোডটা ইউজ করতে হবে, Rahul101। দিস ইজ মাই রেফারেল কোড, and if you use my referral code you get maximum 10% discount on your subscriptions. So take subscriptions and start your preparations right now. ওকে, এবং এই সাবস্ক্রিপশনস তোমরা EMI-তেও দিতে পারবে, ডেবিট কার্ড, সেক্ষেত্রে HDFC ব্যাংকের ডেবিট কার্ড, HDFC ব্যাংকের যদি ডেবিট কার্ড থাকে তোমরা এই সাবস্ক্রিপশন EMI-তেও দিতে পারবে এবং ক্রেডিট কার্ডেও দিতে পারবে। ওকে, তো জয়েন আন একাডেমি, সাবস্ক্রাইব আন একাডেমি অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। এবং এর পাশাপাশি WBPSC GS 101 ইউটিউব চ্যানেল, এই চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, এবং পরবর্তী ক্লাসের যে টপিকটা হচ্ছে কি, সিটিজেনশিপ টার্মিনেশনের যে মেথড, সেই মেথডগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।